প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের রেকর্ডেড মাস্টার ক্লাসে আমরা পরবর্তী ২ টা পার্ট নিয়ে আলোচনা করব। আমরা কিন্তু অলরেডি ব্যাপন নিয়ে আলোচনা করেছি। ব্যাপনটা কি সেটা দেখেছি। আমরা বইয়ের প্রত্যেকটা লাইন বাই লাইন এক্সপ্লেনেশন কিন্তু আ দেখতে চাচ্ছি। ঠিক আছে? তো আমরা কিন্তু গত ২ টা পর্বে খুব সুন্দর করে ব্যাপন নিয়ে আলোচনা করেছি। এইবার আমরা অভিশ্রবণ নিয়ে আলোচনা করব এবং কি বলছিলাম অভিশ্রবণের জন্য আমাদের কি করতে হবে? পর্দা লাগবে, তাই না? পর্দা সম্পর্কে জানা লাগবে। আমরা কিন্তু লাইভ ক্লাসে বিস্তারিত দেখেছি সব বিষয় নিয়ে আলোচনা অলরেডি কিন্তু করা হয়ে গেছে। ঠিক আছে? তারপরেও আমরা এখন রেকর্ডেড মাস্টার ক্লাসে ফুললি একদম A to Z সবকিছু নিয়েই আমরা আলোচনা করব। ঠিক আছে? ওয়েল তো অভিশ্রবণ বলতে আসলে কি বোঝায়? অভিশ্রবণও কিন্তু এক ধরনের ব্যাপনের মতো। ঠিক আছে? তো অভিশ্রবণ এই জিনিসটা জানতে গেলে তোমাকে আ কয়টা বিষয় জানতে হবে। একটা হচ্ছে ঘনত্ব, ঠিক আছে? ঘনত্ব নিয়ে কিন্তু অলরেডি তুমি ব্যাপনের ভেতরেই কিন্তু জেনেছো। গত রেকর্ডেড মাস্টার ক্লাসগুলাতে। তো ঘনত্ব বলতে কি বোঝায়? যে একক স্থানে যে পরিমাণ পদার্থ থাকে, ঠিক আছে? একক আয়তনের ভিতরে যে পরিমাণ পদার্থ থাকে সেটাই হচ্ছে তার ঘনত্ব। তো মনে করো এই যে ২ টা কন্টেইনার, ঠিক আছে? ২ টা কন্টেইনার এর ভিতরে ২ টা মানে তোমার গ্যাস ভর্তি। ঠিক আছে? ২ টা একই সাইজের, একই আয়তনের কিন্তু দেখা যাচ্ছে একটার ভেতরে অনেক পরিমাণে গ্যাসের চাপ আছে। গ্যাসের চাপ বেশি থাকা মানে কি? ওখানে বেশি পরিমাণে গ্যাস আছে। বেশি পরিমাণে গ্যাস মানে সেখানে বেশি সংখ্যক অণু আছে। ঠিক আছে? সো এই যে মানে একই জায়গার ভিতরে যেখানে সবথেকে বেশি পরিমাণে আছে, তাহলে তুমি কি বুঝবে? সেটা বেশি ঘনত্বের স্থান। আর যেখানে কম আছে সেটা কম ঘনত্বের স্থান। এটা কিন্তু আমরা তরলের ক্ষেত্রেও বলেছিলাম, তাই না? যে বেশি ঘনত্বের তরল কি আর হচ্ছে কম ঘনত্বের তরল কি। এনিওয়ে তো তোমরা ঘনত্ব তাহলে নিশ্চয়ই জানো। এইবার আমরা পর্দা নিয়ে একটু বুঝতে হবে। ঠিক আছে? পর্দা বলতে কি বোঝায়? পর্দা মানে হচ্ছে ইংরেজিতে কি বলা হয়? লেয়ার, তাই না? তার মানে লেয়ার মানে হচ্ছে পর্দা। তার মানে যেটা ২ টা কোনো কিছুকে আলাদা করে রাখে, ঠিক আছে? সেটা হচ্ছে পর্দা। আ ওকে? তো পর্দার ভেতরে আমরা ৩ ধরনের পর্দা নিয়ে কিন্তু এবার আলোচনা করব। একটা হচ্ছে অভেদ্য, ঠিক আছে? অভেদ্য। তার মানে কি? যেটা আ ভেদ করে যেতে পারে না। আর একটা হচ্ছে ভেদ্য, ঠিক আছে? যেটা ভেদ করে যেতে পারে, পারমিয়াবল, তাই না? ভেদ্য ইংরেজি হচ্ছে পারমিয়াবল লেয়ার, যেটা ভেদ করে যেতে পারে। আর আরেকটা হচ্ছে তোমার অর্ধভেদ্য। তার মানে ইংরেজিতে আমরা বলব সেমি পারমিয়াবল লেয়ার বা সিলেক্টিভলি পারমিয়াবল লেয়ার, ঠিক আছে? তার মানে কি? সিলেক্টিভলি মানে কিছু উপাদান একপাশ থেকে পর্দার একপাশ থেকে আরেক পাশে যেতে দিবে কিন্তু ওই পাশ থেকে আর এই পাশে যেতে দিবে না, এমন আরকি। আর ভেদ্য মানে কি বোঝায়? যে সবকিছুই চলে যাবে তার ভেতর দিয়ে, এমন। আচ্ছা, অবেদ অভেদ্য মানে কি? অভেদ্য মানে হচ্ছে যেটার ভেতর দিয়ে কিছুই যেতে পারে না। যেমন তুমি দ্রাবক বলো বা দ্রব বলো, কোনো কিছুই যেতে পারে না। দ্রাবক এবং দ্রবক বলতে কি মনে আছে? দ্রাবক এবং দ্রবণ, দ্রাবক সব কি মনে আছে তোমার? আচ্ছা, দ্রাবক। দ্রাবক মানে হচ্ছে যেটার ভেতরে মেশানো হয়। আর দ্রব মানে হচ্ছে যা মেশানো হয়। আর যেটা তৈরি হয় এই ২ টা মিলে সেটা হচ্ছে দ্রবণ। তো আমরা যদি শরবতের কথা চিন্তা করি, শরবত, ঠিক আছে? শরবত আ আ মনে করো শরবত কিসের ভিতরে শরবত গুলানো হয়? পানি, তাই না? তাহলে পানি এই ক্ষেত্রে কি? দ্রাবক। এবং দ্রব কি? দ্রব হচ্ছে যেটা ঘোলানো হয় সেটা। যেমন তুমি যদি চিনির শরবত চিন্তা করো তাহলে চিনি হবে দ্রব। ঠিক আছে? তো অভেদ্য পর্দার ভিতর দিয়ে যেটা হয় তোমার হচ্ছে দ্রাবকও যেতে পারবে না, আর হচ্ছে দ্রব এটাও কিন্তু যেতে পারবে না। বুঝতে পারছো? আর আ যেমন তুমি কি বলো? কিসের ভেতর দিয়ে পানি যেতে পারে না? একটু ভেবে দেখো তো। সেটা হচ্ছে পলিথিনের ভেতর দিয়ে। কি? তাই না? পলিথিনের ভেতর দিয়ে কি পানি যায়? যায় না তো। পলিথিন আ ছেদ করে তো আর মানে চলে যায় না পানি। তারপরে হচ্ছে কিউটিন যুক্ত। কিউটিন যুক্ত মানে হচ্ছে যার গায়ে মোম লাগানো আছে এমন কোষ প্রাচীর। ঠিক আছে? যে কোষ প্রাচীরের গায়ে মোম লাগানো আছে এমন কোষ প্রাচীর কি হয় না? ভেদ করে যেতে পারে না। বোঝা গেল? অভেদ্য, ভেদ্য মানে কি বোঝায়? ভেদ্য মানে হচ্ছে যেটার ভেতর দিয়ে দ্রাবকও যায়, দ্রবও যায়। ঠিক আছে? দুইটাই যায়।
দ্রাবক এবং দ্রব ২ টাই সহজে চলাচল করতে পারে। সেটা হচ্ছে ভেদ্য। যেমন হচ্ছে কোষ প্রাচীর। উদ্ভিদের যে কোষ আছে, কোষের যে কোষ প্রাচীর আছে উদ্ভিদের, তার ভেতর দিয়ে কিন্তু তোমার পানিও যায় এবং অন্যান্য যে উপাদান আছে সেগুলাও পাস করতে পারে। তো এইটা এই কারণে ভেদ্য বলা হয়। আচ্ছা, তো তোমার যদি বলি যে ওইটার ভেতর দিয়ে কিন্তু পানিও যাবে, চিনিও যাবে। মানে দ্রাবকও যাবে, দ্রবও যাবে খুব সহজে। ঠিক আছে? কিন্তু অর্ধভেদ্যর ভেতর দিয়ে দেখো, অর্ধভেদ্যর ভেতর দিয়ে শুধুমাত্র কি ওই দ্রবণের দ্রাবক যেতে পারবে। ঠিক আছে? দ্রাবক বলতে কি? পানি যেতে পারবে। ওকে? কিন্তু দ্রব যেতে পারবে না। বুঝতে পারছো? মানে চিনি আমরা মানে উদাহরণ দিলাম যে চিনি ওর ভেতর দিয়ে শুধুমাত্র পানি যেতে পারবে কিন্তু চিনি যেতে পারবে না। বা দ্রাবক যেটা মেশানো থাকে, দ্রবণের ভিতরে যেটা মেশানো থাকে সেটা ওর ভেতর দিয়ে যেতে পারবে না। বোঝা গেল পর্দার ধারণাটা? আচ্ছা, যেমন হচ্ছে কোষ পর্দা মানে কি? কোষ ঝিল্লি, তাই না? তোমার হচ্ছে প্লাজমা মেমব্রেন। তারপর হচ্ছে ডিমের খোসা। ডিমের খোসা কি এক ধরনের কিন্তু প্লাজমা মেমব্রেনই বলা যায়। বুঝছো? ভেতরের পর্দা, মাছের পটকার পর্দা। মাছের পটকা দেখছো না? অর্থাৎ বায়ুথলি যেটা। আচ্ছা, জীবজন্তুর পিত্তথলির পর্দা ইত্যাদি। ওইগুলো অনেকটা বায়ুথলির মতো। ওইটার ভেতর দিয়ে তাহলে কি পানি যাওয়া আসা কিন্তু করতে পারে। বুঝতে পারছো? কিন্তু দ্রব এটা চলাফেরা করতে পারবে না। উদাহরণ এখানে একটা দেখো দিছে, খুব চমৎকার একটা উদাহরণ দিছে। একটা শুকনো কিশমিশকে তুমি যখন পানির ভিতরে দাও তখন কি হয়? ওই কিশমিশটা পানি শোষণ করে যেন মোটা হয়ে যায়, তাই না? ওই যে মোটা হয়ে যাওয়াটা, এটা কিন্তু এক ধরনের অভিস্রবণ। ঠিক আছে? পানি শোষণ অভিস্রবণ দ্বারা ঘটে। অভিস্রবণও এক প্রকার ব্যাপন। হ্যাঁ, অভিস্রবণ কি এক প্রকার ব্যাপন বলতে পারো তুমি। তো এই কারণে তোমার ব্যাপনটাও জানতে হবে। কিন্তু এখানে যে পার্থক্যটা সেটা হচ্ছে এখানে একটা কি থাকে? অর্ধভেদ্য পর্দা থাকে। অভিস্রবণের তরলের ক্ষেত্রে ঘটে এবং একটি অর্ধভেদ্য পর্দা থাকে। আমরা কি দেখেছিলাম? আ ব্যাপন কিন্তু তোমার হচ্ছে কঠিন, তরল, বায়বীয় এই ৩ টা পদার্থেই হয়। কিন্তু অভিস্রবণ যেটা এটা কেবলমাত্র কোথায় ঘটে? তরলে ঘটে। ঠিক আছে? আ অভিস্রবণের সময় ২ টি তরলকে পৃথক করে রাখে। ঠিক আছে? অভিস্রবণ কি ২ টা তরলকে আলাদা করে রাখে। কিশমিশের উদাহরণ দিয়ে বিষয়টা দেখো বোঝানো হয়েছে। একটা আ পাত্রের ভেতরে পানি আছে এবং তার ভেতরে আ কিছু কিশমিশ রাখা হয়েছে। তো কি হবে? ওই কিশমিশগুলো পানি শোষণ করে নিবে। তাহলে দেখো কিশমিশের ভেতরে তোমার হচ্ছে কি থাকে? ওর ভিতরে কি কোনো পানি থাকে? পানি থাকে না তো। ঘনত্ব অনেক ঘন, তাই না? তাহলে এখানে কি হয়? বাইরের যে কম ঘনত্বের স্থান থেকে এই বেশি ঘনত্বের স্থানের দিকে কেমন চলে আসে না? তো এটা এটা কি? এটাই হচ্ছে অভিস্রবণ। আমরা জানি ২ টি ভিন্ন গ দ্রবণ একত্রে মিশ্রণ হয়। স্বাভাবিকভাবে এদের মধ্যে ব্যাপন হয়। ঠিক আছে? স্বাভাবিকভাবে কিন্তু ব্যাপন হয়। তো কিশমিশগুলো পানিতে রাখলে শোষণ করে ফুলে উঠবে কারণ কিশমিশের ভেতরে শর্করা, গাঢ় দ্রবক পানি পর্দা দ্বারা পানি পৃথক হয়ে জমে আছে। ফলে শুধু পানি কিশমিশের অভ্যন্তরে প্রবেশ করছে, কিন্তু শর্করা অণু একই রকম পর্দা ভেদ করে বাইরের দিকে আসতে পারছে না। তো একটা কিশমিশের ভেতরে কি থাকে? ভেতরে কিন্তু শর্করা থাকে। ঠিক আছে? অর্থাৎ ভেতরে খুব ঘনত্ব বেশি থাকে। বাইরে তো পানি, পানির ঘনত্ব তো এর থেকে কম। তো ভেতরের ঘনত্বটা কিশমিশের অনেক বেশি থাকে। তাই কি হয়? বাইরের যে পানিটা সেই পানিটা ভেতরের দিকে আসে। এ ধরনের পর্দাকে কি বলা হয়? অর্ধভেদ্য পর্দা। অর্থাৎ এই যে এমন ধরনের পর্দা তুমি কি দেখলে? এর ভেতরে যে শর্করা অণু আছে সেগুলো কিন্তু বাইরে যেতে পারছে না। বুঝছো? কিন্তু বাইরে যে পানি আছে সে পানিটা আবার ভেতরে আসতে পারছে। তাহলে কি বুঝতে পারলে তুমি? এখানে দ্রাবক যেতে পারছে কিন্তু দ্রব বাইরে বাইরে যেতে পারছে না। ঠিক আছে? তো এই যে এইটা দ্বারাই বোঝা যায় যে কিশমিশের উপরে যে লেয়ারটা সেটা হচ্ছে অর্ধভেদ্য এবং এই যে প্রক্রিয়াটা এটাই হচ্ছে অভিস্রবণ প্রক্রিয়া। বোঝা গেছে? যে প্রক্রিয়ায় এক পদার্থের কম ঘনত্ব এবং বেশি ঘনত্ব ২ টি দ্রবণ অর্ধভেদ্য পৃথক করা হলে অণুগুলো কম ঘনত্বের দ্রবণ থেকে অধিক ঘনত্বের দ্রবণের দিকে যায়ে থাকে অভিস্রবণ বা অসমোসিস বলে। তো তুমি এখানে একটা চিত্র দেখো। আমরা এখন একটা অ্যানিমেশন দেখব। এই চিত্রে তুমি দেখো তো এখানে কিন্তু চিনি মনে করো মেলানো হয়েছে। তো চিনি মেলানোর কারণে কি হয়েছে? এখানে যে ঘনত্বটা সেই ঘনত্বটা বেড়ে গেছে। আর এখানে একটা অর্ধভেদ্য পর্দা আছে। এখন অর্ধভেদ্য পর্দা সেহেতু এই যে তোমার চিনি অণুগুলা সেগুলো কি ওই পাশে যেতে পারবে? পারবে না তো। ঠিক আছে? কিন্তু ওই পাশের যে তরল দ্রাবক সেগুলো কিন্তু আবার এই পাশে আসবে। ঠিক আছে?
এটাই হচ্ছে এবার এপাশে আস্তে, আস্তে দেখো এই যে এপাশের যে লেয়ারটা, এই লেয়ারটা কিন্তু উপরের দিকে উঠে গেছে। কিন্তু এই যে লেয়ারটা এটা নিচের দিকে নেমে গেছে। ঠিক আছে? তো অভিস্রবণের গুরুত্বটা আমাদের দেখতে হবে। জীবকোষের কোষ আবরণ বা প্লাজমা পর্দা অর্ধভেদ্য পর্দা হিসেবে কাজ করে। ঠিক আছে? এই যে আমাদের যে তোমার হিউম্যান সেল আছে তোমরা দেখেছো প্রাণী কোষ, ওইটা কি প্লাজমা লেমা বা প্লাজমা ঝিল্লি বা কোষ ঝিল্লি বলো, প্লাজমা মেমব্রেন বলো, যেটাই তুমি বলো না কেন, একটার কিন্তু অনেক নাম আছে, তাই না? তো ওই যে অর্ধভেদ্য পর্দা ওইটা হিসেবে কাজ করে। তো এটা কি হিসেবে কাজ করে? তোমার অর্ধভেদ্য পর্দা হিসেবে কাজ করবে। প্লাজমা পর্দা দিয়ে অভিস্রবণ প্রক্রিয়ায় মাটিস্থ পানি মূল ডোমের মাধ্যমে প্রবেশ করে বাইরে আসে। ঠিক আছে? অভিস্রবণ প্রক্রিয়ায় মাটিস্থ পানি, তার মানে যে উদ্ভিদের মূল থাকে, আমরা দেখাইছি না উদ্ভিদের মূল, দেখো উদ্ভিদের এমন মূল রোম থাকে। ঠিক আছে? মূল রোম মানে কি? রুট হেয়ার। ঠিক আছে? রুট হেয়ার মানে হচ্ছে তোমার মূলের চুল, তাই তো? তো ওই যে চুলের মতো অংশ থাকে মূলে, তো ওইটাকে বলা হয় কি মূল রোম। ওইটা দিয়ে কি হয়? ভেতরে আহ পানি আসে। ঠিক আছে? বাইরে থেকে ভেতরে আসে। আচ্ছা, কোষস্থ পানি খনিজ লবণকে দ্রবীভূত করে কোষরসে পরিণত করে। ঠিক আছে? তো এই যে তোমার পানির সাথে কিন্তু মাটিতে কি থাকে? খনিজ লবণ মিশে থাকে। তো এটা দ্রবীভূত করে খনিজ কোষরসে পরিণত করে। সুতরাং কোষের মধ্যে বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়াগুলোকে সচল রাখার জন্য অভিস্রবণ ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। এ প্রক্রিয়া দ্বারা উদ্ভিদ কোষের রস স্ফীতি হয়। ঠিক আছে? এটি কাণ্ড ও পাতাকে সতেজ রাখতে সাহায্য করে, ফুলের পাপড়ি বন্ধ বা খুলতে পারে। এই যে তোমার আ ফুলের পাপড়ি বলো, তারপরে তুমি পাতার ভেতরে, ঠিক আছে? পাতার ভেতরে কিন্তু আ কি থাকে? গার্ড সেল থাকে। অর্থাৎ তোমার হচ্ছে পত্ররন্ধ্র থাকে। ঠিক আছে? ওই যে পত্ররন্ধ্র খোলা বন্ধ করা বলো, কিংবা তুমি বলো যে ফুলের পাপড়ি খোলা বন্ধ। ঠিক আছে? এই সবই কিন্তু অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমেই হয়ে থাকে। তাছাড়া অভিস্রবণের মাধ্যমে প্রাণী অন্ত্রে খাদ্য শোষিত হয়। ঠিক আছে? আমাদের যে অন্ত্র আছে, ইন্টেস্টাইন আছে। আমাদের খাবার যখন হজম হতে, হতে ওখানে যায় তখন কি হয় যে আমাদের খাবারে, ঠিক আছে? এই যে এই মনে করো ইন্টেস্টাইন এমন আ নাড়ি হয় না পেঁচানো, পেঁচানো? এই হচ্ছে ইন্টেস্টাইন। তো ইন্টেস্টাইনের ভেতরে আ যে খাবার থাকে সেই খাবার থেকে পুষ্টি উপাদানগুলো কি হয়? ওই যে তোমার ইন্টেস্টাইনের যে প্রাচীর ওইটা কি হয়? ওইটা ভেদ করে আমাদের রক্তে মেশে বা আমাদের যে সেল থাকে সেলগুলাতে আল্টিমেটলি পৌঁছে যায়। ঠিক আছে? তো ওইটাও এক ধরনের কি বলতে পারো যে অভিস্রবণের মাধ্যমে হয়। ওকে? তো এই যে এখানে একটা পরীক্ষা আছে। এই পরীক্ষাটা অভিস্রবণ পরীক্ষা, এটা তোমরা একটু করে দেখবা। ঠিক আছে? যে আসলে কাজ করে কিনা। আমরা এখনই একটা অ্যানিমেশন দেখবো এবং অ্যানিমেশন দেখার মাধ্যমে আমরা এই অভিস্রবণটা শেষ করব। তো অ্যানিমেশন দেখার আগে আমরা ১ম থেকে শুরু করব। ঠিক আছে? ১ম থেকে শুরু করব। আচ্ছা, অ্যানিমেশনটা আমরা পরবর্তী ক্লাসে নিই। পরবর্তী ক্লাসে এইজন্য নেব কারণ আ আমাদের মোটামুটি কিন্তু এখানে পড়া হয়ে গেছে। আমরা আগামী থেকে ৫ পার্ট থেকে শুরু করব এবং ৫ পার্ট পড়ার সময় আমাদের ব্যাপন, অভিস্রবণ এই ২ টার অ্যানিমেশন দেখতে হবে, অ্যানিমেটেড ক্লাস দেখতে হবে। যাতে করে আমরা বিগত যে পড়াটা ওইটা আ ভিজুয়ালাইজ করে আমরা বুঝতে পারি। ঠিক আছে? তো আমরা এখানে এটা রাখছি। ৫ পার্ট শুরু করার আগে আমরা সামগ্রিকভাবে আলোচনা শেষ করে নিয়ে এখানে দেখব।